নাটক মঞ্চস্থ হয়েছিল সেটাকে আবার রিভাইভ করে উনি দিচ্ছেন এবং সেটা সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট তার সঙ্গে খুব ভালোভাবে ওটাকে উনি মিলিয়ে নাম কিছু চেঞ্জ করে ওটাকে তুলে নিয়ে আসছেন। আমার খুব ভালো লেগেছিল। আমি বললাম যে ঠিক আছে, নাটকটা অবশ্যই দেখতে যাবো। তারপর সেই নাটকটা হলো না। মেন যে কথাটা বলা, যে এরকম একজন নাট্য ব্যক্তিত্ব, উনি শুধু নাটকটাকে নিজের মধ্যে রাখেননি, উনি নাটকটাকে তার বাড়ির চারপাশে, দাদা একটু আগে বললেন যে বাড়ির মধ্যে নাটকটাকে এত রকম ভাবে বিস্তার করেছেন। বাড়ির যে আমরা নাটককে আলমারি, শোকেস এর মধ্যেই রেখে দিই, যে কোথাও গেলাম একটা কোনো মেমেন্টো পেলাম সেটা রাখলাম, একটা উত্তরীয় রাখলাম, কোনো পুরস্কার পেলাম সেটা, উনি কিন্তু সেটা করেননি। উনি নাটকটাকে জীবন্ত লোকেদের মধ্যে ঢুকিয়েছেন। আমার ওই ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, যে একটা পরিবারে একজন লোক নাটক করে, তারপরে তার মিসেস, তারপরে তার ছেলে, তারপরে ছেলের বউ, তারপরে তার নাতি, তারপরে যুবরাজ তো আছেই, তারপরে সবাই এত কিছু মিলে একটা লোক যে নাটক করছে, এই জায়গাটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যে উনি কনভিন্স করতে পেরেছিলেন বাড়ির লোককে যে নাটক একটা জায়গা, যে জায়গাতে আমরা সবাই পারিবারিক রকম ভাবেও সামিল হতে পারি। তা না হলে উনি কিন্তু এই জায়গাটা যেতে পারতেন না। কারণ অনেক রকমের সাংসারিক প্রতিবন্ধকতা আমাদের জীবনে থাকে, যে বাড়ির কাজ আছে, সরকারি চাকরি আছে, কদিন আপনি নাটক করবেন, নাটক করে কি হবে। কিন্তু উনি সবাইকে যে কনভিন্স করতে পেরেছিলেন, এটা একটা বড় ব্যাপার। তো উনি সেই যে প্রতিভাটা, সেই প্রতিভাটা বাকিদের মধ্যে ভরে দিয়ে গেছেন। উনি নেই, ওনার ছেলে আছে, বৌমা আছে, এবার থার্ড জেনারেশন পর্যন্ত, মানে নাতিটাকে দেখেও আমি অবাক হয়েছি যে তাকেও নাটকের দলে উনি এত সুন্দরভাবে ভরে দিয়ে গেছেন। তো এইটা খুব কম লোকই পারে, খুব কম পরিবারই আছে যারা এরকম ভাবে সাথ দেয়। সেদিক থেকে ত্রিবেদী পরিবার, দাদার যিনি ভাই কীর্তন করেন, ওনাকে আমি খুব ছোট থেকে চিনি এবং আমার একমাত্র কীর্তনীয় আমি আমার চোখে দেখেছি যিনি কীর্তনের মঞ্চে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত করেন। তা আগামী কাউকে শুনিনি, সেই ছোটবেলা থেকে ওনার আমি কীর্তন শুনেছি। তো এই যে একটা পরিসরটা, এই পরিসরটা উনি একটা ছোট্ট একটা জায়গা থেকে গিয়ে করেছেন, এটা একটা বিশাল ব্যাপার। একটা বই আজকে পড়ছিলাম, অ্যারিস্টটলের একটা বই, খুব পুরনো বই, পলিটিক্স বইটার নাম। সেখানে উনি বলছেন যে কিছু কিছু জিনিস কয়েকটা কাজে ব্যবহার হয়। যেমন ধরুন আপনার, আমি এটা সাধারণ উদাহরণ দিয়েই বলছি, যে ধরুন একটা মোবাইল ফোন আছে, আপনি কোনো একটা দোকানে যদি মোবাইল ফোনটা বিক্রি করে দেন, তাহলে আপনাকে হয়তো দোকান থেকে 5,000 টাকা দিল। আবার মোবাইল ফোনটা কাউকে দিয়ে আপনি তার কাছ থেকে হয়তো 10 কিলো হয়তো কিছু আনাজও কিনতে পারেন, মানে এক্সচেঞ্জ ভ্যালু থাকে। কিন্তু মোবাইল ফোনটা কিন্তু ওই কারণে তৈরি হয়নি। মোবাইল ফোনটা তৈরি হয়েছে বেসিক্যালি কথা বলার জন্য, যে কথা বললে পরে তার ইউজটা ঠিক হয়। ঠিক সেরকম ভাবে যে আমরা বিভিন্ন রকম ভাবে নিজেদেরকে ইউজ করি, যে কেউ চাকরি জীবনে চাকরির পরিচয় নিয়ে বাঁচলাম, কেউ শিক্ষকতার পরিচয় নিয়ে বাঁচলাম, কেউ খুব ভালো বাবা হলাম, কেউ খুব ভালো দাদা হলাম, কেউ খুব ভালো মা হলাম। কিন্তু আমাদের যে সঠিক যে প্রতিভার যে কি বলবো বিকাশ, সেটা হয়তো হলো না। যে আমি একসময় ভালো তবলা বাজাতাম, সেটা তারপরে আমার তবলা বাজানোটা বন্ধ হয়ে গেছে, এখন আমি আর তবলা বাজাই না, এখন আমি ঘর সংসার করে আর বাকি ভালো কিছু হয়, কিন্তু ভালো তবলা বাদক হতে পারলাম না। মানে আমার যে সঠিক যে কারণে আমাকে ভগবান কিংবা ঈশ্বর কিংবা আল্লাহ এখানে পাঠিয়েছেন, সেটা আমি ব্যবহার করতে পারলাম না। তো অ্যারিস্টটলের কথা ধরেই বলছি যে পরিমল ত্রিবেদী কিন্তু নিজেকে সঠিকভাবে ব্যবহার করেছিলেন। যে উনি যে একজন নাট্যকার, আসলে এটা তো শিখিয়ে পড়িয়ে হয় না। আমি জানি না যে ওনার এই উত্তরাধিকার কতটা বহন করে নিয়ে যেতে পারবেন ওনার পরিবার কিংবা গোলাপগঞ্জের লোক কিংবা জেলার লোক, কিন্তু এটা যে শিখিয়ে পড়িয়ে হয় না। রবীন্দ্রনাথ একটা বড় উদাহরণ, স্কুল যাননি কিন্তু এত বড় প্রতিভা, কিছু প্রতিভা নিয়ে মানুষ জন্মায়, ওপর থেকে নিচে নামে আর সেই প্রতিভা নিয়েই চলে যায়। তো উনি কিন্তু ঠিক সেই প্রতিভার একজন অধিকারী ছিলেন, যেটাকে উনি নিজেকে সঠিকভাবে ব্যবহার করছেন। আমি বারবার এই জায়গাটাতে আমি জোর দিই, ক্লাসরুমেও বলি, সবাইকে বলি, যে যার যেটা পাওয়া উচিত, যার যেটা যোগ্যতা, সেই যোগ্যতাটাকে সে যাতে ব্যবহার করে। যে আমি ভালো একজন গান বা শিল্পী হতাম, তারপরে গান করতে করতে মনে হলো যে না, পুলিশের চাকরি পেয়ে গেলাম, তারপরে গান বাজনা তুলে রেখে দিলাম ওই অজুহাতে যে আমি তো চাকরি করি, আমি আর গান করে কি করবো। হয়তো তার সে চাকরিটা থাকলো, সে কাজটা করলো, কিন্তু সে একজন ভালো শিল্পীকে আমরা হারালাম সমাজ। এইটা কিন্তু ওনার একটা বড় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, কালকে থেকে একটা গান ভাইরাল হচ্ছে, আপনারা শুনেছেন, অনির্বাণ ভট্টাচার্যের একটা গান, হুলিগানিজম বলে একটা ব্যান্ড উনি করেছেন, এবং সেটা নিয়ে কাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় চলছে। তো সমসাময়িক ঘটনাকে দৃঢ়ভাবে সমাজের সামনে তুলে ধরার যে ক্ষমতা খুব কম শিল্পীর থাকে, পরিমল বাবুর কিন্তু সেই শিল্পীটা আছে, সেই ক্ষমতাটা আছে। যুবরাজ একটু আগে বলছো যে একটা নাটক স্যার করতে গিয়ে গাজলে একবার এমন হয়েছিল যে উনি আর মঞ্চ থেকে বেরোতে পারছেন, লোকজন খুব ঘিরে ধরেছিল যে ওনাকে অ্যাটাক করবে, যে কেন আপনি এরকম নাটক করলেন।
আমি বললাম যে এই যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটাই পরিমল ত্রিবেদীকে পরিমল ত্রিবেদী করেছে। অনির্বাণ ভট্টাচার্যর একটা গান, সেই গানটাকে কিছু লোক আর সহ্য করতে পারছে না, যে তেমন কিছুই বলেনি, তেমন কিছু বলেনি গানটাতে, দু একটা কথাবার্তা বলেছে, তাতেই লোকেদের মধ্যে একটা আলোচনা সমালোচনা। এবং একটু আগে একটা খবর পড়লাম যে তাতে আবার বিরোধী দলের এক নেতা সে হাইকোর্টে গিয়ে কেস করেছে, হাইকোর্ট বলছি সাইবার ক্রাইমে গিয়ে মামলা করছে, যে কোনো একটা বিশেষ জাতি, বলে দিচ্ছি ঘোষদের নিয়ে, 3 ঘোষের কথা বলেছে, এই ঘোষদের নিয়ে কেন কথা বলছে। আশ্চর্যজনক ভাবে যে লোকটা মামলাটা করতে যাচ্ছে সে আবার নিজের তেওয়ারি, মানে ঘোষের মাথা ব্যথা নেই, এবার তেওয়ারির মাথা ব্যথা হয়েছে। তো একটা শিল্পী যখন কিছু বলতে যায় এত প্রতিবন্ধকতা থাকে, আমি সেটাই বলছি, এই যে প্রতিবন্ধকতা যত তৈরি হবে তত কিন্তু সমাজে শিল্পীর সংখ্যা কমে যাবে। গম্ভীরা নিয়ে আমি একটা প্রজেক্ট করার কথা ভাবছিলাম, আসলে আমার প্রথম পিএইচডিটাই করার ইচ্ছা ছিল গম্ভীরা নিয়ে, তো গম্ভীরা নিয়ে অনেক পড়াশোনা করা, সেগুলো আমার করতে হয়েছিল। তাতে আমি একটা পেপার লিখছিলাম যে গম্ভীরা শিল্পীরা কিরকম ভাবে হারিয়ে যাচ্ছে, কিরকম ভাবে সরকারি ইনফ্লুয়েন্সে তারা আর বাস্তব কথা বলছে না, তারা এখন সরকারের মুখপাত্র হয়ে কথা বলছে, সরকার যেটা বলাতে চাইছে তারা সেটাই বলছে। ভাতা আছে, নাহলে ভাতা পাবে না, নাহলে আর কিছু পাবে না। পরিমল ত্রিবেদীর ক্ষেত্রে আমি শুনেছি যে ওনার কিছু কিছু ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে উনি এই নাটকটা করতে চাইছিলেন, আমার খুব ভালো লেগেছিল। তো এই জায়গাটা বলার যে শিল্পীর পেছনে যখন সরকার লেগে যায়, শিল্পীর পেছনে যখন ক্ষমতা লেগে যায়, তখন শিল্পীকে কিন্তু শির দাঁড়া করে সোজা করে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে পরিমল বাবুর ছেলেরা আছেন, আমি বলবো যে নাটকটা, যে প্রজেক্টটা নিয়ে উনি কাজ করছিলেন, আপনারা যদি প্রজেক্টটাকে এগোতে পারেন একটু সাহস শক্তি নিয়ে, তাহলে পরিমল বাবুর প্রতি একটা বড় শ্রদ্ধার্ঘ্য হবে। তারপরে বাধা বন্ধকতা প্রতিভার যে বিকাশ, আপনার সেটাকে আটকানোর চেষ্টা, কিংবা সমসাময়িক যে পরিস্থিতি সেটা নিয়ে যাতে লোকের সামনে কিছু না বলা হয়, সেগুলো সবকিছুই থাকবে। তারপরে শিল্পী সত্তাটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে গেলে শির দ্বারা সোজা করেই রাখতে হবে, তা নাহলে নচিকেতাকে এখন আর কেউ পছন্দ করে না, কারণ নচিকেতার কি অবস্থা হয়েছে, কিংবা কেন্দ্রের শাসক দলের সেখানেও কিছু প্রোপাগান্ডা আর্টিস্ট আছে, তো প্রোপাগান্ডা হয়ে যাচ্ছে শিল্পটা। সেই জায়গা থেকে বাঁচানোর কিন্তু দায়িত্ব শিল্পীদেরই, সেটা গম্ভীরা হোক, সিনেমা হোক, সাহিত্য হোক, গান হোক, বাজনা হোক, যাই কিছু হোক। কারণ শিল্প হচ্ছে সমাজের আয়না। শিল্প যতটা পরিমাণে সমাজকে সমালোচনা করবে, আলোচনা করবে, প্যারোডি করবে, আয়রনি করবে, ততই না সমাজ সেখান থেকে উন্নত হবে। আমরা যদি 20 বছর আগে যদি কোনো সিনেমা দেখি, সে হিন্দি সিনেমা দেখি, বাংলা সিনেমা দেখি, সেখানে যেভাবে সমাজকে দেখানো হয়েছে, এখন কোনো শিল্পীর সাহস আর হয় না। এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিন্তু পরিমল ত্রিবেদী মানুষটি কিন্তু আলাদা। আমি যত ওনার সম্পর্কে শুনেছি, উনি আবার এথিস্ট টাইপের লোক ছিলেন, ধর্মে বিশ্বাস করতেন না, সেটাও একটা এই সমাজে দাঁড়িয়ে এটা ঘোষণা করা, এটা একটা বড় ব্যাপার। তো এই ব্যাপারগুলো আছে, আমরা যারা পরবর্তী প্রজন্ম, সেখান থেকে আমরা হয়তো লোকটাকে পাবো না। উনি যা কিছু রেখে গেলেন, ওনার যে ফিলোসফি অফ লাইফ, সত্যি কথা বলতে যে একটা লাইনে যদি আমরা পরিমল ত্রিবেদীকে যদি দাঁড় করাই, তাহলে কি হবে? তাহলে হবে যে একজন প্রতিভাবান শিল্পী, যিনি তার প্রতিভাকে তার পরিবারের মধ্যে পর্যন্ত বিস্তার করতে পেরেছিলেন, যে প্রতিভাবান শিল্পী সময়ের সামনে দাঁড়িয়ে শির দ্বারা সোজা করে কথা বলতে পেরেছিলেন। এটাই ওনার কাছ থেকে আমার শেখা, আমার প্রাপ্তি। আমি বড় কোনো শিল্পী নই, ছোট নয়, আমি কোনদিন গান এক করেও বলতে পারবো না, কিন্তু এই শিক্ষণীয় ব্যাপারটা আছে যে আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়ের আয়নাটা আমি সমাজকে দেখাতে পারি। তো আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লাগলো। আর এখানে দাদা যারা একেবারে অনুভবী কাছের লোক, তাদেরকে আমি দেখতে পেলাম, শুনতে পেলাম। আপনাদেরও আমি অনেক কথা হয়তো শুনতে পারবো। আর পরিমল বাবুকে আমরা মনে রাখবো, কাজে রাখবো, মনের থেকে বেশি যদি কাজে রাখি। এটাও যুবরাজের কাছ থেকে শোনা যে উনি যাওয়ার সময় বলে দিয়ে গেছেন নিজের পরিবারকে, যে আমাকে তোরা নাটকে বাঁচিয়ে রাখিস, তাহলে আমি বেঁচে থাকবো। সত্যি একটা মানুষ, দ্য ম্যান লিভস ইন ডিডস নট ইন ইয়ার্স। বহুদিন পুরাতন কথা, যে মানুষ সময়ে তো বাঁচে না, কাজের মধ্যেই বাঁচে। তো তার কাজকে বাঁচিয়ে রাখুক। আমরা নিশ্চয় যতটুকু তাকে সঙ্গ দেওয়ার, দর্শক হিসাবে, সমর্থক হিসাবে, তার কি বলবো, গুণগ্রাহী হিসাবে, সেটুকুই আমরা করব। আর বাকি যারা, তারা তাকে তার অভিনয়ের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখুন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সব।